ফিলিং স্টেশনে কেটে যায় আধা বেলা, বিপাকে চালক। বন্দরে এলো আরো 2 জাহাজ ডিজেল। অন্তত 2 মাস সংকট হবে না, ভর্তুকি কমাতে দাম বাড়ানোর ইঙ্গিত। সংকটকালে আমরা তেল নেওয়ার জন্য রাত 3টার সময় আসছি। বালিশ নিয়ে আসছি, এই রাত ঘুরে ভাই জায়গা আছে, ঠিক আছে, এই দুর্ভাগ্য যে কবে যে যাইবো ভাই, এটাই ভাই বুঝতে পারতেছি না। একটা মানুষ রাস্তায় থাকা কতটুকু সমস্যা। ডিজেল যেটা এপ্রিল মাস তো বটেই, ইনশাল্লাহ মে মাসেও কোনো সমস্যা নেই। মধ্যপ্রাচ্যের যুদ্ধটা খারাপ দিকে যাওয়ারও সম্ভাবনা আছে। যদি এটা কন্টিনিউ করে দামের কিছু অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন হতে পারে। চাহিদা মেটাতে উন্নয়ন সহযোগীদের কাছে $200 কোটি চাইল বাংলাদেশ। সংকট মোকাবেলায় একসঙ্গে কাজ করবে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দেশগুলো। The energy crisis has already disrupted Bangladesh's economy. Bangladesh is seeking mobilize $2 billion from development partners to meet our immediate energy needs and safeguard our economic stability. দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি ওমর ইনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মধ্যপ্রাচ্যের বিকল্প শ্রম বাজারের সন্ধানে সরকার। এই হেলথ কার্ড চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর। 6 মাসের মধ্যে আওতায় আসছে 5 জেলা। উপকূলীয় অঞ্চলে হবে ইকোনমিক জোন। থামছেই না মব সন্ত্রাস, 3 মাসে প্রাণহানি প্রায় অর্ধশত। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রশ্রয়ের অভিযোগ তথ্য উপদেষ্টার। কুষ্টিয়া সহ সব ঘটনা খতিয়ে দেখার আশ্বাস। হাম ও উপসর্গে 24 ঘন্টায় আরও 3 শিশুর মৃত্যু। সংক্রমণ দ্রুত ছড়ানোর বড় কারণ অপুষ্টি। আক্রান্ত শিশুর বেশিরভাগই দরিদ্র পরিবারের, বলছেন চিকিৎসক। এবং হরমুজে মার্কিন অবরোধ না তুললে লোহিত ও পারস্য উপসাগরে জাহাজ চলাচল বন্ধের হুমকি ইরানের। 2 দিনের মধ্যে আবারও ইসলামাবাদে তেহরান ওয়াশিংটন বৈঠক। জ্বালানি তেলের জন্য ফিলিং স্টেশনেই কেটে যাচ্ছে আধা বেলা। পাম্পে কমছেই না যানবাহনের দীর্ঘ লাইন। তবে স্বস্তির খবর, চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে তেলবাহী 2টি জাহাজ। আর জ্বালানি বিভাগ বলছে পর্যাপ্ত মজুদ থাকায় অন্তত 2 মাস সংকট হবে না। বিশ্ব পরিস্থিতি বিবেচনায় ভর্তুকি কমিয়ে দাম বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। জ্বালানি তেলের জন্য রাজধানীর ফিলিং স্টেশনে যানবাহন চালকদের দীর্ঘ অপেক্ষা। সকাল সকাল তেল নিয়ে কাজে যোগ দিতে কারো এই অপেক্ষা গেল রাত থেকে। কেউ আবার জ্বালানি সংগ্রহে সকালেই এসেছেন রাতে থাকার প্রস্তুতি নিয়ে। বালিশ নিয়ে আসছি, এই রাত ঘুরে ভাই জায়গা আছে, ঠিক আছে, এই দুর্ভাগ্য যে কবে যে যাইবো ভাই, এটাই ভাই বুঝতে পারতেছি না। রাত্রে এসে এখানে থাকা মানে একটা বুঝতে পারছেন একটা মানুষ রাস্তায় থাকা কতটুকু সমস্যা। এমন বাস্তবতার মধ্যে দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষায় থেকে মেজাজ হারিয়ে অনেকে জড়াচ্ছেন তর্কে। এই গাড়িটা তো হঠাৎ করে ঢুকে গেছে, এই জন্য যারা রাত 3টা থেকে আসছে তাদের তো একটু সমগত কারণে তাদের মধ্যে একটা বিদ্রোহ চলে আসে, বুঝেন না, তো সবারই তো কষ্ট আছে। বর্তমানে ডিজেল 1,01,385 মেট্রিক টন, অকটেন 31,821 মেট্রিক টন ও পেট্রোল 18,211 মেট্রিক টন সহ বিভিন্ন ধরনের জ্বালানির পর্যাপ্ত মজুদ রয়েছে জানিয়ে বুধবার সচিবালয়ে ব্রিফ করেন জ্বালানি বিভাগের যুগ্ম সচিব। বলেন, অন্তত 2 মাস সংকটের আশঙ্কা নেই। অকটেন এবং পেট্রোলের যে মজুদ আছে তাতে আমাদের ইনশাল্লাহ আগামী 2 মাসেও কোনো অসুবিধা হবে না। আর ডিজেল যেটা এপ্রিল মাস তো বটেই, ইনশাল্লাহ মে মাসেও কোনো সমস্যা নেই। আমরা আমাদের যে প্রচেষ্টা অব্যাহত রেখেছি তাতে আমরা বিভিন্ন উৎস এটুকু মোটামুটি নিশ্চিত করেছি যে আমাদের ইনশাল্লাহ আগামী 2 মাসে কোনো জ্বালানি সংকট নেই। এর আগে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জানান, যুদ্ধের প্রভাবে দেশেও বাড়াতে হতে পারে জ্বালানি পণ্যের দাম। 1 লাখ টনের একটা জাহাজ শিপমেন্ট সৌদি আরব থেকে হচ্ছিল, যেটা আসলে স্ট্রেট অফ হরমুজ দিয়ে আসার কথা ছিল, এটা আসতে পারেনি। মধ্যপ্রাচ্যের যুদ্ধটা খারাপ দিকে যাওয়ারও সম্ভাবনা আছে। যদি এটা কন্টিনিউ করে দামের কিছু অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন হতে পারে। বৈশাখের ছুটিতে ডিপো বন্ধ থাকায় বাড়তি সংকট তৈরি হয়েছে বলে দাবি পাম্প কর্তৃপক্ষের। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এদিকে দেশে জ্বালানি সংকট মোকাবেলায় এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর প্ল্যাটফর্ম এজেকের কাছে $200 কোটি চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়ে বক্তব্য দেন সরকার প্রধান। পরে সম্মেলনের বিস্তারিত জানিয়ে ব্রিফিং করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে কার্যত অচল হরমুজ প্রণালী, ভেঙে পড়েছে জ্বালানি পণ্যের সরবরাহ ব্যবস্থা, বিশ্বজুড়ে প্রকট হচ্ছে তেল গ্যাসের সংকট, ভোগান্তি পোহাচ্ছে বাংলাদেশও। এমন পরিস্থিতিতে বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলায় জাপানের প্রধানমন্ত্রী সানায়া তাকাইচির পরিচালনায় অনুষ্ঠিত হল এশিয়া জিরো এমিশন কমিউনিটি অ্যাজেক প্লাস অনলাইন সামিট। বুধবার দুপুরে ভার্চুয়াল মাধ্যমে এতে অংশ নেন বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, ফিলিপাইন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম, তিমুর লেস্তে, কোরিয়া, অস্ট্রেলিয়া, ব্রুনেই, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার সরকার প্রধান এবং পররাষ্ট্রমন্ত্রীরা। অধিবেশনে ছিলেন ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি এবং এশীয় উন্নয়ন ব্যাংকের প্রতিনিধিরাও। ঢাকার পক্ষে অ্যাজেক প্লাস সম্মেলনে সংসদ সচিবালয়ের দফতর থেকে অনলাইনে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। বাংলাদেশের জ্বালানি পরিস্থিতি ও সংকট ব্যবস্থাপনার চিত্র তুলে ধরেন তারেক রহমান। The energy crisis has already disrupted Bangladesh's economy. Bangladesh is seeking mobilize $2 billion from development partners to meet our immediate energy needs and safeguard our economic stability. পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সামিটের বিস্তারিত জানিয়ে ব্রিফ করেন হুমায়ুন কবির। তিনি বলেন, জ্বালানি সংকট মোকাবেলায় বাংলাদেশের জন্য $2 বিলিয়ন প্রয়োজন। অংশীজনদের জানিয়েছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের ব্যাপারে উনি বলছেন আমাদের $2 বিলিয়ন মধ্যে যদি একটা সাপোর্ট প্যাকেজ আমরা গ্যাদার করতে পারি, দেন উই ক্যান স্টেবিলাইজ থিংস অ্যান্ড মুভ ফরওয়ার্ড। তো আমরা তো আমাদের উদ্যোগ নিচ্ছি, আর যেখানে ইন্টারন্যাশনাল সাপোর্ট আছে, ইন্টারন্যাশনাল পার্টনারদের সাথে কাজ করা দরকার, ওখানে আমরা কাজ গভর্নমেন্ট অফ বাংলাদেশ। ভবিষ্যতে জ্বালানি সংকট মোকাবেলায় অ্যাজেকের আওতায় থাকা দেশগুলো একসঙ্গে কাজ করার বিষয়ে সম্মত হয়েছে বলেও জানান পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। মধ্যপ্রাচ্যের বিকল্প শ্রম বাজার খুঁজছে সরকার। সংসদের প্রশ্নোত্তর পর্বে একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় জনগণের জন্য ই-হেলথ কার্ড সেবা চালুর ঘোষণা দেন প্রধানমন্ত্রী। প্রাথমিকভাবে 5টি জেলায় শুরু হবে কার্যক্রম, আর 1 জুলাই থেকে শুরু হবে 5 বছর মেয়াদী প্রাথমিক শিক্ষা উন্নয়ন কার্যক্রম। ইরান যুদ্ধের কারণে অস্থির গোটা বিশ্ব। হামলা পাল্টা হামলায় নিরাপত্তা শঙ্কায় ধুঁকছে দেশের সবচেয়ে বড় শ্রমবাজার মধ্যপ্রাচ্য। প্রধানমন্ত্রী মহোদয়ের বুধবার সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে বিকল্প শ্রমবাজারের পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। টেবিলে উপস্থাপিত প্রধানমন্ত্রীর এই প্রশ্নোত্তর ব্যাখ্যা করেন সরকার দলীয় চিফ হুইপ। মধ্যপ্রাচ্যে এখন যেহেতু যুদ্ধ চলছে এবং যে একটা যুদ্ধ পরিস্থিতি আছে, সেই যুদ্ধ কবে নাগাদ শেষ হবে আমরা জানি না। আমরা বিকল্প শ্রমিকের বাজার খুঁজে নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। প্রশ্নোত্তর পর্বে 180 দিনের কর্মসূচির মধ্যেই ই-হেলথ কার্ড চালু করার কথা জানান প্রধানমন্ত্রী। প্রাথমিকভাবে খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও নরসিংদীতে চালু হবে এই কার্ড। পঠিত বলিয়া গণ্য করার জন্য অনুরোধ জানাচ্ছি। সংসদ নেতা জানান, নতুন অর্থ বছরের শুরু থেকেই প্রাথমিক শিক্ষা উন্নয়ন কার্যক্রম শুরু হবে। আগামী 1 জুলাই 2026 হতে 5 বছর মেয়াদী পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি সরকার শুরু করতে যাচ্ছে। ছেলেবেলায় বাবার সঙ্গে কুয়াকাটা ভ্রমণের স্মৃতিচারণ করেন তারেক রহমান। বলেন, পর্যটন খাত এগিয়ে নিতে ইকো ট্যুরিজমের ব্যবস্থা করা হবে। এই কুয়াকাটায় আমি গিয়েছিলাম একবার, এবং সেই স্মৃতিটি আমার রয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমার পিতার সাথে। সেজন্যই স্বাভাবিকভাবে এই অঞ্চলের প্রতি কিছুটা হলে আমার একটি দুর্বলতা রয়ে গিয়েছে। পর্যটন খাতকে দীর্ঘমেয়াদী, টেকসই এবং পরিকল্পিতভাবে এগিয়ে নেবার লক্ষ্যে বর্তমান সরকারের সুনির্দিষ্ট কিছু প্রতিশ্রুতি রয়েছে। সরকার বৈশ্বিক ডিজিটাল লেনদেন ব্যবস্থা পেপ্যালের কার্যক্রম শিগগিরই শুরুর পদক্ষেপ নেবে বলেও সংসদকে জানান প্রধানমন্ত্রী। আমরা গুরুত্ব দিই। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের আমলে মব সন্ত্রাস প্রশ্রয় দেওয়ায় উৎসাহিত হয়েছে অনেকে। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান আরও বলেন, সেই সময়ের সব ঘটনা খতিয়ে দেখা হবে। কুষ্টিয়ায় দরবার শরীফে ঘোষণা দিয়ে হামলা করে একজনকে হত্যার ঘটনায় সরকারের ব্যর্থতা স্বীকার করে তিনি বলেন, জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রশাসনের ব্যর্থতা খতিয়ে দেখা হচ্ছে। জুলাই
গণ অভ্যুত্থানের পর সারা দেশে ছড়িয়ে পড়ে মব সন্ত্রাস। টার্গেট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঘিরে উন্মত্ততায় মেতে ওঠে সংঘবদ্ধ উচ্ছৃঙ্খল গোষ্ঠী। বুধবার সচিবালয়ে সরকারের কার্যক্রমের অগ্রগতি তুলে ধরতে সংবাদ সম্মেলনে এসে মব সন্ত্রাস নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। জানান, অন্তর্বর্তী সরকারের আমলে পরিকল্পিতভাবে মব তৈরি ও প্রশ্রয় দেওয়া হয়। এই কারণে মব সন্ত্রাসে উৎসাহিত হয়েছে অনেকে। মবের ইস্যুটা তৈরি হয়েছে আসলে মূলত অন্তর্বর্তী সরকারের সময়, এটাকে ভীষণভাবে প্রশ্রয় দেওয়া হয়েছে। তো আমাদের এক ধরনের প্রবণতা তৈরি হয়ে গেছে যে আমরা চাইলে এগুলো করে ফেলতে পারি। প্রত্যেকটা পরিকল্পনা করে উস্কে দিয়ে করা হয়েছে। ইন্টারিমের সময়ে পরিকল্পনা করে বা মবের নামে যা যা ঘটানো হয়েছে এগুলো আমাদেরকেও খতিয়ে দেখতে হবে। সম্প্রতি ঘোষণা দিয়ে কুষ্টিয়ার দরবার শরীফে আক্রমণ করে উগ্রবাদীরা। পিটিয়ে কুপিয়ে হত্যা করা হয় পীর পরিচয় দেয়া এক ব্যক্তিকে। এ ঘটনায় সরকারের ব্যর্থতা স্বীকার করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রশাসনের ব্যর্থতা খতিয়ে দেখছে সরকার। কুষ্টিয়ার ঘটনাটাও পরিকল্পনা করে করা হয়েছে, তাই না? সো আমরা এটাকে মব বলতে চাই না। প্রশাসনিক ব্যর্থতাটা কেন হলো? অবশ্যই আমরা যদি ভবিষ্যতে এটার রিপিটেশন বন্ধ করতে চাই, আমাদের সেটাও করতে হবে। এটা খুব সিরিয়াসলি তৈরি দেখা হচ্ছে, মামলা হয়েছে এবং সেটার ভিত্তিতে আসামি চিহ্নিত করা হয়েছে, ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভুল ও অপতথ্য প্রচারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নীতিমালার ভিত্তিতে আইনজীবী প্যানেল তৈরি করছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। আমরা আইনজীবী প্যানেলের তৈরির কাজ শুরু হয়ে গেছে, এটার জন্য নীতিমালা তৈরি হয়ে গেছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। হাম ও উপসর্গ নিয়ে 24 ঘন্টায় আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন 1108 জন। সংক্রমণ ছড়িয়ে পড়ার বড় কারণ অপুষ্টি। রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকা শিশুদের প্রয়োজন পড়ছে আইসিইউ-এর। এতে পরিস্থিতি আরও জটিল হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক সহায়তার মাধ্যমে পুষ্টিহীনতা দূর করা গেলে প্রতিরোধযোগ্য মৃত্যু কমিয়ে আনা সম্ভব। চলতি বছরের মার্চ থেকে বেড়েছে হামের সংক্রমণ, আক্রান্ত প্রায় 20,000। প্রতিদিনই হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়। শয্যা সংকটে অসুস্থ শিশু সন্তানকে নিয়ে দিশেহারা অবস্থা অনেক অভিভাবকের। একটার পরে একটা জ্বরের তাইকা, একটার পরে একটা ওয়াতই। কলেরা হসপিটাল গেছি, কলেরা হসপিটাল ওরে ভর্তি করে নাই। পরে ডায়রিয়া হাসপাতালে ভর্তি ছিল, পরে ওখানে হেরা 2 দিন রাখছে, পরে রেশ 1-2টা বাসতে ওরা এখানে পাঠায় দিচ্ছে। শুধু হাম উপসর্গ নয়, হাসপাতালে ভর্তি অনেক শিশুরই ছিল শারীরিক অন্য জটিলতা। কারো হার্টে ছিদ্র, কারো জন্মের পর থেকে খিঁচুনি, আবার কেউ সবেমাত্র সুস্থ হয়েছিল নিউমোনিয়া থেকে। অনেক দুর্বল আমার বাচ্চা, চোখ মিললা হয় যে একটু খাইবো ওটাও খাইতে পারতেছে না। ওর রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম, আর এর মধ্যে ওর হাম হয়েছে। চিকিৎসকরাও বলছেন, যেসব শিশু আগে থেকেই অপুষ্টিতে ভুগছে বা ডায়রিয়া ও শ্বাসতন্ত্রের জটিলতার মতো সমস্যায় আক্রান্ত, হামের সংক্রমণে সেসব শিশুদের প্রয়োজন পড়ছে আইসিইউ সাপোর্ট। যারা নাকি আগে থেকে ম্যালনারিশ ছিলেন, মানে অপুষ্টিতে ভুগছেন, এবং যাদের নাকি রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, এবং তারা অবশ্যই হামের জটিলতায় বেশি আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, এবং তাদের সংখ্যা আমরা বেশি দেখছি। 2 বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে আমরা বেশিরভাগ হচ্ছে রোগীর সংখ্যাও বেশি হচ্ছে, এবং হচ্ছে গিয়ে মানে ক্রিটিক্যালিটির সংখ্যাও বেশি হচ্ছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বলছেন, দরিদ্র পরিবারের অনেক শিশু নিয়মিত পুষ্টিকর খাবার বা ভিটামিন এ পায় না। সামাজিক সহায়তায় পুষ্টিহীনতা কমিয়ে আনতে পারলে হামে মৃত্যু কমিয়ে আনা সম্ভব। দরিদ্র এবং যারা বিত্তহীন তাদেরকে চিকিৎসার জন্য আমরা এক জায়গায় নিলেই হবে না, তাদেরকে সামাজিক সহায়তা দিতে হবে সমন্বিতভাবে। স্বাস্থ্য মন্ত্রণালয়, সমাজ কল্যাণ বিভাগ, স্থানীয় সরকার বিভাগ এবং যারা দানশীল ব্যক্তি সমাজের বেসরকারি সংস্থা, তাদের একসঙ্গে এগিয়ে আসতে হবে। হামের মৃত্যু তো প্রতিরোধযোগ্য, এটাকে আমরা কমিয়ে আনতে পারবো। ঢাকার বাইরে বরিশাল, ময়মনসিংহ, চাঁপাইনবাবগঞ্জ সহ বিভিন্ন জেলায়ও বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। মনির হোসাইন, সময় সংবাদ। শাপলা চত্বরে হত্যাকাণ্ডের মামলাসহ র্যাবে দায়িত্ব পালনের সময় বিচার বহির্ভূত হত্যা মামলায় আসামি হতে পারেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। দুপুরে কথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। বলেন, জুলাই অভ্যুত্থানে সংগঠিত হত্যাকাণ্ডের মামলার এজাহারের কপি ট্রাইব্যুনালে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। প্রায় 1000 মামলার কপি তদন্ত সংস্থায় জমা পড়েছে বলে জানান তিনি। চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ অনেক কর্মকর্তাদের সম্পৃক্ততা আমরা পাচ্ছি, এবং আগামী 10-15 দিনের মধ্যে আমরা চেষ্টা করছি যে
শাপলা চত্বর যে একটা নারকীয় হত্যাযজ্ঞ যেটা হয়েছে, যাদের এই কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ততা ছিল বা আমরা পাবো, প্রত্যেককে আমরা বিচারের আওতায় নিয়ে আসবো। একটা সুপিরিয়র কমন রেসপন্সিবিলিটি থেকে উনি অব্যাহতি পেয়ে গেলে সেটা আরেকটা সুপিরিয়র কমন রেসপন্সিবিলিটি থেকে উনি অব্যাহতি পেয়ে যাবেন, এটার তো কোনো অর্থ হতে পারে না। শিক্ষকদের অবসর ভাতা দেয়া সহ শিক্ষা খাতের সব সমস্যা পর্যায়ক্রমে সমাধান করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। সকালে সিলেটে মতবিনিময় সভায় কথা বলেন তিনি। অবসর ভাতা এই কল্যাণ স্বাস্থ্য আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়াই দিয়েছিলেন, তাই না? বলে গিয়েছেন আপনারা। তিনি তো আপনাদের উৎসব ভাতা দিয়েছিলেন 25%, তারপরে তার কেউ দেয়নি। এই সরকার এসে 25 দিয়ে 50 করলো। আমি ইতিমধ্যে চেয়েছিলাম 10 বাড়িয়ে দিতে, একটা থোক বরাদ্দ ছিল, এটাও পাবেন। একটু জটিলতার কারণে ফাইন্যান্স মিনিস্ট্রি অ্যান্ড এডুকেশন মিনিস্ট্রি সেগুলো হলে আমাদের আমলাতান্ত্রিক জটিলতার জন্য দেরি হচ্ছে, কিন্তু আমাদের যে চেষ্টা রয়েছে এটা তো বুঝতে হবে। আপনারা পৃথক বেতন স্কেলের কথা আমরা ভাবছি, আপনাদের জন্য আমরা মেডিকেল অ্যালাউন্স, হাউস রেন্টের কথা বলছি। মাদারীপুরে 2 ভাইকে অপহরণের পর ইয়াবা দিয়ে ফাঁসানোর পরিকল্পনার ঘটনায় তোলপাড় পুরো এলাকায়। পাওনা টাকা ফেরত পেতে মামলা করায় কাল হয় ভুক্তভোগীদের। ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। মাদারীপুর সদরের পৌর পেয়ারপুর গ্রামের বাসিন্দা জহিরুল ইসলাম 13 লাখ টাকার বিনিময়ে তার ছেলে বাইজিদকে যুক্তরাষ্ট্র নেয়ার জন্য পাশের গ্রামের 2 ভাই শমশের সর্দার ও আবু রাহানের সঙ্গে চুক্তি হয়। তবে বিদেশে নিতে ব্যর্থ হওয়ায় পাওনা টাকা ফেরত চাইলে টালবাহনা শুরু করেন অভিযুক্তরা। টাকা ফেরত না পেয়ে গত 31 মার্চ মামলা করেন জহিরুলের পরিবার। মামলার বিষয়টি জেনে ওই দিন রাতেই মীমাংসার কথা বলে জহিরুলকে মাইক্রোবাসে তুলে নেয় চক্রটি। পরে জহিরুলের ছোট ভাই রাশেদুল ইসলামকে খবর দিয়ে তাকেও জিম্মি করা হয়। 3 দিন রাজধানীর বাড্ডা থানার একটি বাসায় আটকে রেখে 4 লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। এমনকি টাকা না দিলে ইয়াবা দিয়ে ফাঁসিয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয়। পরে টাকা দিলে জিম্মি দশা থেকে মুক্তি পান জহিরুল ও তার ছোট ভাই। যেখানে আমি তাদের কাছ থেকে প্রায় 13 লক্ষ টাকা পাই, সেই টাকা তো দেয় নাই, বরঞ্চ আমার কাছ থেকে 4 লক্ষ টাকা মুক্তিপণ নিয়ে তারপরে আমাকে ছেড়ে দেয়। অপহরণ করলো এবং মুক্তিপণ দাবি করলো এবং মুক্তিপণ আদায় করলো। আমার এই বিচার আমি চাই। আইনের কাছে আমরা উপযুক্ত বিচার চাই। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। ঘটনার পরপরই বাড্ডা থানায় একটি জিডি করা হয়েছে এবং এই জিডির তদন্ত কিন্তু তদন্তাধীন আছে এবং এই জিডির তদন্ত মূলে অথবা জিডির রেফারেন্সে নতুন করে মামলা হওয়া সম্ভব। সেই ক্ষেত্রে আমি যিনি অভিযোগকারী আছেন তাকে অনুরোধ করব যে বাড্ডা থানায় উনি মামলা করবেন। আমাদের যদি প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট লাগে আমরা অবশ্যই তাদেরকে হেল্প করব। ভুক্তভোগী জহিরুল ইসলাম ঢাকায় বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। দেখছেন সন্ধ্যার সময়। দেশের বাইরের খবর। ইরানের হুমকির পর হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধ থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি দাবি করেন চীন ইরানকে অস্ত্র সরবরাহ করবে না, তাই বেইজিং সহ পুরো বিশ্বকে খুশি করতেই অবরোধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এর আগে হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধ না তুললে লোহিত ও পারস্য উপসাগরে জাহাজ চলাচল বন্ধের হুমকি দেয় ইরান। দেশটির সেনাবাহিনীর এক কমান্ডার জানান এই রুটগুলো দিয়ে রফতানি আমদানির সঙ্গে জড়িত সব জাহাজ চলাচল আটকে দেয়া হবে। এদিকে যুদ্ধবিরতির শেষ মুহূর্তে ফের এক টেবিলে বসছে ইরান যুক্তরাষ্ট্র। দুদিনের মধ্যে ইসলামাবাদে আবারও বৈঠক করবেন দেশ দুটির প্রতিনিধিরা। আর IMF পড়ছে যুদ্ধ দীর্ঘায়িত হলে দেখা দিতে পারে বিশ্বমন্দা। একদিনের ব্যবধানে তুরস্কে আবারও স্কুলে এলোপাতারি গুলিতে 4 জন নিহত হয়েছেন, আহত আরও অন্তত 20 জন। কাহরামানমারাশ প্রদেশে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান এক শিক্ষার্থী ব্যাগে করে আগ্নেয়াস্ত্র নিয়ে স্কুলে ঢুকে এলোপাতারে গুলি চালায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে অভিভাবকদের মধ্যে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নিরাপত্তা বাহিনী। এর আগে মঙ্গলবার সানলিউরফা প্রদেশে আরেকটি স্কুলে সাবেক এক শিক্ষার্থী শটগান দিয়ে হামলা চালিয়ে 16 জনকে আহত করে। ধারাবাহিক হামলার ঘটনায় দেশজুড়ে উদ্বেগ বাড়ছে। দেখছেন সন্ধ্যার সময়। খেলার খবর। বাংলাদেশ সফরে এসে প্রথমবার অনুশীলন করেছে নিউজিল্যান্ড দল। কিউইদের পর নিজেদের ঝালিয়ে নিয়েছে টাইগাররাও। ক্রিকেট বোর্ডে পরিবর্তন এলেও তাতে অবাক হননি বাংলাদেশ দলের কোচ ফিল সিমন্স। নিউজিল্যান্ড সিরিজেই আপাতত মনোযোগ দেওয়ার লক্ষ্য তার। প্রথমে ওয়ার্ম আপ, এরপর নেটে ব্যাটিং বোলিং অনুশীলন করেছেন নিউজিল্যান্ডের ক্রিকেটাররা।
ব্যাটাররা যেমন ঝালিয়ে নিয়েছেন নিজেদের শট, তেমনি বোলাররাও কাজ করেছেন লাইন লেন্থ ও ভ্যারিয়েশন নিয়ে। এই সিরিজে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারকে সুযোগ দিয়েছে নিউজিল্যান্ড। অধিনায়ক টম ল্যাথাম, উইল ইয়াং ছাড়া বেশিরভাগেরই আন্তর্জাতিক অঙ্গনে অভিজ্ঞতা একেবারেই কম। তাই বাংলাদেশের কন্ডিশনে দ্রুত মানিয়ে নিতে বেশ মনোযোগী কিউইরা। এরপর দুপুর 2টা থেকে অনুশীলন করে বাংলাদেশ দল। নিজেদের ঘাটতির জায়গাগুলো শুধরে নিতে দীর্ঘ সময় মাঠে ব্যাটে বলের প্রস্তুতি সেরেছে টাইগাররা। শুক্রবার সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এই ছিল সন্ধ্যার সময়ের পর। জনপদের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। ইনান, আপনাকে ধন্যবাদ। জনপদের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।